এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই গল্পের আগের পার্টটি যারা দেখোনি অবশ্যই দেখে নাও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। চলো টাটা। আরে এই তো দেখছি 89% ক্যান্ডিডেট এসেছিল রে জাঙ্কুক। তুই একা সব সামলে নিবি? একজনকে সিলেক্ট করেছি। সুবিন, মিস কিমটাং এর সিভিটা নিয়ে আয় তো। সুবিন সিভিগুলো সামনে রেখে চুপচাপ দাঁড়িয়ে রইল। আজ বেচারার মুড অফ, যেটা ওর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। কি হয়েছে সুবিন, তুই আজ এত শান্ত? ব্যাস, অমনি সুবিনের দু চোখ জলে ভরে গেল। জাঙ্কুক আর সুগা এক অপরের দিকে একবার চেয়ে নিল, তারপর সুবিনের দিকে তাকালো। কি হয়েছে বলতো তোর? दादा भाई, आई एम सेट टुडे। दादा भाई, तुम हमको नौकर भी समझो, তবু আমি তোমার কাম করব। জাঙ্কুক এবার রেগে গেল। বলবি কিনা বল, কেউ কিছু বলেছে তোকে? ওই বুগো हमको कहते हैं আমি তোমার পা টিপে দেব, তুমি আমাকে ভিক্ষা দাও। আমি নাকি 2 টাকার কাজ করি, তাই নাক না গলাতে। আমি বলেছি আমি তোমার পা ধুয়ে জল দেখাবো, আমি খেটে ইনকাম করি, তাও সে আমার মজা করিয়েছে। ওই দেখে ওই বেহেন আমার হয়ে কথাও বলেছে। ওই ভোগমের এত সাহস! ওই কিমটিং বেহেনা বহুত अच्छी है, आई लाइक माय सिस्टर। কাঁদিস না সুবিন, তুই আমার ছোট ভাইয়ের মতো, তুই আমার পাশে সব সময় থাকবি, আর ওইসব কথা একদম কান দিবি না। আজ আর এখানে থেকে তোর কোনো কাজ নেই, বাড়ি যা, আর এই টাকাগুলো রাখ, বাজার করে নিয়ে যাবি বাড়িতে। সুবিন চোখ মুছে টাকাটা হাতে নিয়ে জাঙ্কুকের দিকে অবাক হয়ে চেয়ে রইল। সুবিন শান্ত গলায় বলল, দাদা ভাই তুমি কিসে জানো এসব? আসলে বাবার শরীর খারাপ ছিল, डॉक्टर दिखाते गए पैसा खत्म हुआ और भाई की एडमिशन भी। জেনেছি বলে বাবে, তুই ভুলে যাচ্ছিস। জীবন জাঙ্কুকের কাছ থেকে কোনো কিছু গোপন রাখা যায় না। যাই হোক, তুই বাড়ি যা, বাড়িতে সবাই অপেক্ষা করছে তো নাকি? আবার কেঁদে ফেলল সুবিন, এবার আর দুঃখে নয়, সুখে। ভগবান সবসময় তোমার পাশে থাকবে দাদা ভাই, আমি আসছি। সুগাই তখন মুগ্ধ হয়ে পুরো বিষয়টা দেখছিল। জাঙ্কুক মাথা গরম করা রক্তটা ছেলে হতেই পারে, কিন্তু ওর মধ্যে একটা সফট কর্নার এখনো আছে, যেটা জাঙ্কুক সবসময় দেখায় না। জাঙ্কুক তুই জানলি কি করে? লাঞ্চের সময় শুনেছি কথা বলছিল বাড়িতে, হয়তো আন্টি ফোন করেছিল। যাই হোক, তুমি সিভিটা একটু দেখো তো। তুই সত্যি খুব ভালো রে জাঙ্কুক। জাঙ্কুক বিনিময়ে কিছুই বলল না, শুধু ফোনটা নিয়ে নাম্বার ডায়াল করতে লাগলো। প্রশংসা জোর একেবারে সহ্য হয় না, ও তো রক্তটা হয়েই থাকতে চায়। ভালো তো গোটা জগৎ, খারাপ যদি কেউ থাকে সে তো কেবল জীবন জাঙ্কুক। আজও সমাজের কিছু অংশে মেয়েরা সঠিকভাবে মাথা তুলে বাঁচতে পারে না, তাদের উপর জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়। মুখে যতই বলুক, মেয়েদেরও নিজের পায়ে দাঁড়ানো উচিত। অথচ বাড়িতে ফিরে আগেকার দিনের মতো একটা নির্দিষ্ট সময় পর মেয়ের বিয়ে দিয়ে দাও, এই ধারণা মাথায় নিয়ে বসে থাকেন অনেকে। ঠিক এমনই নামজন বাবুর মতোই কয়েকজন এখনো চারিপাশে ছড়িয়ে আছে, যাদের কাছে মেয়ের কুড়ি বেরোনে মানে বুড়ি হওয়ার ধারণা সর্বদা মাথায় বিরাজ করে। দেখুন, অথচ তিনি আমাদের সমাজের মেরুদণ্ড, একজন শিক্ষক। সংসারের প্রথম থেকে নিজের স্ত্রীর উপর সর্বদা নিজস্ব ধারণা বিচরণ করে দেওয়াই হলো এনার মতো মানুষের কাজ। বাড়ি থেকে সম্বন্ধ করে মিসেস জিনের সাথে বিয়ে হয়েছিল নামজন বাবুর সাথে। মিসেস জিনের বাবা তখন নামজন বাবুর চাকরি আছে শুনে 4 হাত এক করে দিয়েছিলেন। মিসেস জিনের বয়স তখন 20 হবে। বাড়ির ছোট মেয়ে ছিলেন তিনি, যথেষ্ট বিত্তশালী পরিবারে বড় হয়েছে। পড়া 8ম শ্রেণী পর্যন্ত পড়েছিলেন। না, খারাপ ছিলেন না, যথেষ্ট ভালো নাম্বার পেতেন, কিন্তু ওনার বাবা আর পড়তে দেননি। বিয়ের জন্য প্রস্তুতি নিতে হবে কিনা, সেই জন্য মেয়েকে সেলাই কাজ শিখতে বললেন। অবশ্য মিসেসজি হাজারো কান্নার পর পড়াশোনার অনুমতি পাননি। নিজের মাকে যে কিছু বলবে তারও জো ছিল না, তাকে তো সবসময় মুখ লুকিয়ে কাঁদতে দেখেছে। তার মতো একটা কথাই বলতেন, পুরুষ মানুষের উপর বেশি কথা বলা সাজে না, ওনারা যা বলেন তা মেনে নিতে হয়। সেই থেকে মিসেস জিন এখন মেনে আসছেন।
বিয়ের পর প্রথম রাতে নামজুন বাবু বিনা অনুমতিতে কাছাকাছি এসেছিলেন। অবুজ মিসেস জিন ভাবলেন স্বামীরা হয়তো এমনই হয়। তারপর শুরু হয় একের পর এক সন্তান নষ্টের কাহিনী। নামজুন বাবুর নিজের মা ছাড়া কেউ ছিলেন না। নামজুন বাবুর মা খুব ভালো মানুষ ছিলেন। বৌমাকে তিনি আগলে রাখতেন, তবে তিনিও ছেলের মুখের উপর কোনো কথা বলতেন না। বিয়ের 8-9 বছর পরেও কোনো পরিবর্তন হয়নি নামজুন বাবুর। তবে একটা দিক ভালোই ছিল, সন্তান নষ্ট হয়েছে বলে কখনো খোঁটা দেননি। তিনি শুধু বলতেন, ঈশ্বরের ইচ্ছে হলে সে নিশ্চয় সঠিক সময় আসবে। তারপর অবশেষে আরো 8 বছর পর মিসেস জিন কোলালো করে এলো। তেকে নিয়ে অনেক স্বপ্ন মিসেস জিনের। নামজুন বাবুকে আগেই থেকেই বলে দিয়েছে, মেয়েকে জানেনি বাধা না দেয় পড়াশোনায়। এতক্ষণ ধরে সে আগের বিষয় নিয়ে আকাশ পাতাল ভেবে চলেছেন মিসেস জিন। নিজের জীবনটাকে তো আর সাজাতে পারেনি। মনে মনে প্রার্থনা করে তের যে স্বামী হবে সে যেন সম্পূর্ণ স্বাধীনতাতে থাকে। মিনি, এখন কোনো দুষ্টুমি নয়, চুপচাপ হোমওয়ার্ক করো, বেশ ধমক দিয়ে বলল জিমিন। ছোট্ট মিনি টিফিনকে সবেমাত্র একটা খেলনা গাড়ি নিয়ে বসে খেলছিল। মায়ের ধমক শুনে হতভম্ব হয়ে চাইল। ও তো কোনো দুষ্টুমি করেইনি, তাহলে মায়ের এত রাগ কেন? ও মাম্মা, তুমি বকছো কেন? আমি এই তো একটু খেলছি। আসলে জিমিনের মাথা গরম হয়ে রয়েছে স্কুলের ব্যাপারটা নিয়ে। বাচ্চাদের খবর আদান প্রদান করার জন্য সবাই একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ হয়ে আছে। সেখানে আজ মেইন টপিক হয়ে আছে সুগা। সব বাচ্চাদের মায়েরা সুগার প্রশংসা করছে, সুগাকে হ্যান্ডসাম উপাধি দিচ্ছে। আর তাতে জিমিনের মাথায় রাগের পার চড়েছে, আর একটা মেনের উপর বাতাসের মতো উড়ে এলো। তুই আমার মুখে মুখে কথা বলছিস? পড়াশোনা নেই তোর? বড় ভাইকে খেলনা নিয়ে খেলবি শুধু? তাহলে পড়াশোনা করিস না, ছেড়ে দে সব। সুগা অফিস থেকে ফেরার পথে জিমিনকে একবারের জন্য দেখে যায়, আর সাথে মিনির সঙ্গে একটু খেলাও করে যায়। আসলে নিজের ভালোবাসাকে এক ঝলক দেখার জন্য সব প্রেমিকই উথালা হয়ে থাকে। সুগাও তাদের দলেরই একজন। নিজের স্বভাব মতো আজও জিমিনের রুমের দিকে গেল, কিন্তু বাইরে থেকে জিমিনের রাগী গলা শুনে চমকে গেল সুগা। জিমিন তো এত সহজে রাগে না, তাই সেই ভেবে সুগা নরম সুরে ডাক দিল, জিমিন। জিমিন রীতিমতো রাগে ফুঁসছে। মিনি কিছু একটা বলছিল, তার আগে ওর গায়ে জিমিন হাত তুলতে গিয়ে থেমে গেল সুগার ডাকে। মিনি ছুটতে গিয়ে সুগার পা জড়িয়ে কাঁদতে শুরু করেছে। এই কারণে তো সুগার রীতিমতো অবাক। ছোট্ট থেকে কোনোদিন মিনির গায়ে হাত তোলেনি জিমিন, আজকে এমন হলো যার জন্য এতটা রেগে গেছে। মিনি তো কাঁদতে কাঁদতে বলে যাচ্ছে, ভালো আঙ্কেল, মাম্মা আমায় খুব বকেছে। সুগা মিনিকে কোলে তুলে নিয়ে ওকে অনেক আদর করছে, তাও মেয়ের কান্না থামছে না দেখে সত্যি সুগার এবার খারাপ লাগছে। এবার তো রেগে বলে উঠল, কিসের রাগের প্রভাব ওর উপর ফেলছো তুমি? ওর কি দোষ? জিমিন অভিমানী অথচ রাগে চোখে চাইল সুগার দিকে। জিমিনের দু চোখ আজ বড্ড চঞ্চল। কেন এমন করছো বুঝতে পারছে না সুগা। জিমিন এবার চিৎকার করে বলে উঠল, তোমার জন্য হচ্ছে সবকিছু, সব তোমার জন্য। সুগা স্তব্ধ হয়ে গেল। ওর উপর রেগে মিনিকে মারতে চাইছিল জিমিন? এত রাগ ওর উপর? না, এখন জিমিনের সাথে কথা বলা যাবে না। তাই মিনিকে নিয়ে সুগা রুম থেকে বের হয়ে গেল, আর জিমিন ধপ করে বিছানায় বসে দু হাতে মুখ ঢেকে অজরে কাঁদতে লাগলো। তে এদিক ওদিক পাচারি করছিল হাতে ফোন নিয়ে। এইমাত্র 8টা বাজলো। আসলে তে অ্যালার্ম দিয়ে বসেছিল, তাই তো সেটা সঠিক সময়ে জানান দিল। 8টা তো বেজে গেল, তাও কেউ ফোন এলো না। এর মানে কি এই জবটা হলো না? ঠোঁট ফুলিয়ে কিছুক্ষণ ফোনের দিকে চেয়ে রইল, তারপর বিড়বিড় করতে লাগলো, ফোন এলো না, ফোন এলো না। ঠিক যেমন অনেকেরই অভ্যেস আছে, ফুলের পাপড়ি ছিঁড়ে ছিঁড়ে বলে, হি লাভস মি নট। বিচার করে শেষ পাপড়িতে উত্তরটা পাই। ইতিমধ্যে 30 মিনিট পেরিয়ে গেছে, আর এর মধ্যে সিউজন দুবার ফোন করেছে। তো ম্যাডাম একবার রিসিভ করে ভালো লাগছে না বলে রেখে দিয়েছে। এবার বিরক্ত হয়ে ফোনটা ছড়ে বিছানায় ফেলতে আবার ফোন বেজে উঠলো। তো এবার বিরক্তির চোটে নাম্বার না দেখে রিসিভ করলো। বলেছি না একবার ভালো লাগছে না, তবু কেন ফোন করছো? উফ, প্রেম করার এত জ্বালা কেন প্রভু? সিউজন, তোমাকে তো বললাম ওখান থেকে কল আসতে পারে।
এখনো আসেনি। আমার মনে কি হচ্ছে বুঝছো না তুমি? মিস কিমটেও, ইউ আর সিলেক্টেড ফর দিস জব। অভিনন্দন। একটা ভারী কণ্ঠস্বর শুনে একেবারে চুপ করে গেল তে। কান থেকে ফোনটা চোখের সামনে এনে দেখলো একটা অজানা নাম্বার। ট্রুকলারে গিয়ে চার্জ করে দেখলো স্বপ্নমায়া ক্রিয়েশন। নামটা ভেসে উঠেছে। এর মানে সত্যি অফিস থেকে ফোন এসেছে। ফোনের অপর প্রান্ত থেকে অনেক কথা ভেসে আসছে, কিন্তু তে একদম সক্ষার মতো দাঁড়িয়ে আছে। মিসেস জিন সন্ধ্যের জলখাবার নিয়ে মেয়ের ঘরে ঢুকে ওকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ভয় পেয়ে গেলেন। সঙ্গে সঙ্গে হাত থেকে ট্রেটা সাইডে রেখে মেয়ের কাছে এগিয়ে এলেন। কি রে, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? কে ফোন করেছে? তখনই হুঁশ ফিরল তের। দ্রুত ফোনটা ভালো করে কানে ধরলো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সরি, আসলে এতক্ষণ থেকে থামিয়ে ফোনের অপর প্রান্তের ব্যক্তিটি বললেন, ঠিক আছে, আপনি সকাল 10টার মধ্যে চলে আসবেন। 10টা মানে 10টা, কিন্তু এর বেশি দেরি হলে আপনার স্যালারির উপর সেটা এফেক্ট পড়বে এবং আপনার চাকরিও চলে যেতে পারে, বুঝেছেন? হ্যাঁ স্যার, আমি টাইমে পৌঁছে যাব। রাখছি স্যার। কি রে, কিছু তো বল। এবার খুশিতে চিল্লিয়ে উঠল, মা, আমি খুব খুশি, জবটা পেয়ে গেছি, ইয়াহু! সত্যি? ভগবান শুনলো তাহলে আমার মনোকামনা। কি বললো রে? আর বলেছি কাল থেকে জয়নিং ঠিক টাইমে যেন পৌঁছে যায়। মা, আমি আর ভাবতে পারছি না, এবার আর বাপি বিয়ে নিয়ে তাড়াহুড়ো করবেই না। তোর খুশি মুখটা দেখে মিসেস জিন মনে মনে ভাবছেন, তোর খুশিটা যদি ধরে রাখতে পারতাম তাহলে আমার চেয়ে ভাগ্যবান বোধ আর কেউ হতো না রেতে। তোর বাপ যে আমার কোনো কথাই শোনে না। তুই চাকরি পেয়েছিস তাতে উনি একটুও বলবে না, উল্টে তোর বিয়ে নিয়ে আরো তাড়াহুড়ো করবেন। মনের কথা মনে রেখে বললেন, আজ রাতে কি খাবে বল, বানিয়ে দেব। আমার তো চাকরি পেয়েছি বলে কথা। তোমার যা ইচ্ছা মা, তুমি যাই দেবে আমি তাই খাবো। শুধু বাপের ব্যাপারটা একটু সামলে নিও, আমি আসছি। এখন আবার কোথায় যাবি? খবরটা দিয়ে আসি। তেদের বাড়ির কিছুটা কাছে একটা পার্ক রয়েছে, সেখানে সিউজন তের হাত ধরে বলছে, খুব খুশি হয়েছি তে, এবার আর আঙ্কেল কোনো আপত্তি করবে না। আশা তো করছি। আচ্ছা, তুমি তোমার বাড়িতে আমাদের কথাটা জানিয়েছো? আমার মতো সবটা জানে। না গো, এখনো বলিনি, তবে বলার সময় হয়ে গেছে। আচ্ছা তে, যদি এই মাসে বিয়েটা করি কোনো প্রবলেম আছে কি তোমার? এই মাসে? না মানে নতুন চাকরি এখন কি ছুটি হবে? তাছাড়া বাড়িতে রাজিও তো করাতে হবে, তাই না? তুমি বুঝছো তো কি বলছি আমি? প্রথমত তুমি আমার সুন্দর একটা নামে ডাকবে। সবাই যে নামে ডাকে তুমি সেই নামে ডাকলে আমার ভীষণ রাগ হয় কিন্তু। এমন হুট করে হয় না। আর শোনো, আমি কিন্তু এখনো হ্যাঁ বলিনি। বাবা, হ্যাঁ বলিনি? আমার বাড়িতে আমি বলেছি কিনা সেটার জন্য বায়নাও করা হচ্ছে। উফ, তুমি কি আমার কথার ধরনে কিছু বোঝো না? समझदारों को इशारा काफी होता है। হেসে ফেলল সিওজন। আপনার ইশারা বুঝে গেছি ম্যাডাম আমি। আচ্ছা দেখো, রাত হয়ে যাচ্ছে, এবার তুমি বাড়ি যাও। কাল আবার জয়েনিং আছে তোমার। অল দ্য বেস্ট মাই লাভ। থ্যাংক ইউ, আসছি তবে। একটা ফাইল হাতে সুবিং ঘুরতে ঘুরতে বলল, देखो योंजन, तुम अकाउंट संभालती हो, इससे मेरी कोई प्रॉब्लम तो नहीं है, लेकिन ये जो हिसाब होता है दादा भाई বুঝতে পারবে না। তুমি তো মিলিয়ে দাও, সে কারণে জলদি ডাকলাম তোমায়। ওকে, তুমি 10 মিনিট দাও, আমি করে দিচ্ছি। আচ্ছা, স্যারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কে নিযুক্ত হলো? সুবিং নিজের তেলে মাথা চুলে হাত বুলিয়ে নিল। আমার বেহেনা কিনতেও বহুত अच्छी है, আমার তো খুব ভালো লেগেছে। আমি তো খুব খুশি। ও, পেয়ে গেছে জবটা? তাও আমাকে জানালো না। তুমি জানতে হো? হ্যাঁ, আমরা এক কলেজে পড়েছি। যাই হোক, আমি কাজটা করে দিচ্ছি,
স্যার এলে একবার বলল, আমি পার্সোনালি দেখিয়ে দেবো ওনাকে। সুমিন মাথা নেড়ে চলে গেল। ওই মানে কে কি করছে সেটার ইনফরমেশন কালেক্ট করে জাঙ্কুককে জানাতে লাগলো। জিমিন, এবার কিন্তু মার খাবি। কেন এরকম করছিস তুই? তুই জানিস না মিনি তোর বকা সহ্যই করতে পারে না, তারপর তুই ওকে মারছিস। দেখ জ্বরে গা পড়ে যাচ্ছে। কিসের তো রাগ তোর? তুই যে মা সেটাকে ভুলে যাচ্ছিস। জিমিন চুপচাপ বসে আছে। না, একেবারে চুপচাপ নয়, নিঃশব্দে চোখের জল ফেলছে। নিচ থেকে চেঁচামেচি শব্দ শুনে জাঙ্কুক উপর থেকে দৌড়ে এলো। দেখলো মিনি কাঁদছে। জাঙ্কুক মিনিকে কোলে নিয়ে আগে শান্ত করতে লাগলো। মিসেস আয়ু জিমিনের নীরবতা সহ্য করতে না পেরে নিজেও চুপ করে গেছেন এতক্ষণে। এবার ব্যাপারটা জাঙ্কুককে সামলাতে হবে। দিদিয়া, তুই খুব ভালো করে জানিস অহেতুক জেদ এই বাড়িতে চলে না। আর তুই তো এমন মেয়ে নয় যে শুধু শুধু জেদ করে বসে থাকবি। মিনি শোনা, তুমি একটু রুমে যাও তো, খেলা করো একটু। ছোট্ট মিনি মাথা দুলিয়ে মামার কথা সাই দিয়ে চলে গেল। একবার জেদ ধরে নিজের জীবনের সর্বনাশ তো ঘটিয়েছিস, এখন আবার মেয়েটার জীবন নষ্ট করতে চাইছিস কেন? মিনির জীবন আমি নষ্ট করছি? তাহলে মিনিকে তোদের কাছে রেখে দে, আমি বাড়ি ছেড়ে চলে যাব। কার কাছে যাবি? ইয়োনোর কাছে? জানা, আমরা কি তোকে বেঁধে রেখেছি? ছোট্ট মিনি যখন 1 বছরের ছিল তখন কেন এসেছিলি? জিমিন ফেলফেল চোখে চেয়ে রইল তার ভাইয়ের দিকে। আমি এসে তোদের উপর বোঝা হয়ে গেছি তাই না? তাই এই জন্য খোঁটা দিচ্ছিস? দিতাম না, কিন্তু এখন বাধ্য করছিস। তুই আমার থেকে বড়, তোর বোধ বুদ্ধি বেশি থাকা দরকার ছিল দিদিয়া। বিয়ে করলি এমন একজনকে যার কিনা আরো 10টা মেয়ের সাথে অ্যাফেয়ার, আর তার জন্য তোর এখনো কিসের কান্না রে? ভাই? কি ভাই? হ্যাঁ, সত্যি কথা অ্যাকসেপ্ট করতে শেখ দিদিয়া। কালও দেখেছি তোর গোলদার হাজবেন্ডকে আরেকটা মেয়ের কাজ জড়িয়ে ঘুরছে। এগুলো আগেই বলে তোকে সচেতন করেছিলাম, শুনিসনি। ভালোবাসায় অন্ধ কি না? দেখ জাঙ্কুক, পুরনো কথা আর তুলিস না। ওর এখন কি হয়েছে সেটাই জিজ্ঞেস কর। না মা, আমার আর কিছু বলার নেই, ওর যা খুশি করুক। আমি তো ছোট, কি বুঝবো? ও তো অনেক বড়, নিজেরটা নিজে সামলে নিতে জানে। আমি চললাম অফিসে। জিমি স্পষ্ট বুঝলো ওর ভাইয়ের অভিমানী কথা, কিন্তু নিজের মনে দোলাচল ও কাউকে বোঝাতে পারছে না এই মুহূর্তে, তাই তো সবাই ভুল বুঝছে। সে কি, তুই খেয়ে যাবি না? আমি অফিসে খেয়ে নেব বলে জাঙ্কু গড়গড় করে হেঁটে বেরিয়ে গেল। হ্যাঁ ওই কর, সব নাওয়া খাওয়া ভুলে গিয়ে চলে যা। আমার যে বয়স হচ্ছে সেটা কি কেউ বুঝিস? আমার ছেলে মেয়ে দুটোই এক ধাতের, রাগ নাগের ডগায় লেগেই থাকে সবসময়। কোথায় মিলেমিশে থাকবো সকলে, তাই না? সবেতেই বাধা। আমার সংসারে এত বিভেদ কেন সৃষ্টি করলে প্রভু? ছেলেটারও বিয়ে দিতে পারছি না, আর কত সহ্য করব? তোরা তো একটু বোঝা নাই, কোনদিন দেখবি আমি ছেড়ে চলে যাব সব। মিসেস চোখের জল মুছতে মুছতে রান্না করে দিকে এগিয়ে গেলেন। আর জিমি সোফায় বসে এখনো ভাবছে তার এখন কি করা উচিত।